নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই। আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চেনা মুখ অচেনা মুখ। উপন্যাসটির প্রথম দুটি পর্ব আপনাদের পড়ে শুনিয়েছি, আজ শুনবেন তৃতীয় পর্ব। শুনতে থাকুন চেনা মুখ অচেনা মুখ। ইম্পসিবল, ইম্পসিবল, নিশ্চয় কেউ বদমাইশি করছে। আমাদেরও তাই ধারণা, অফিসের সকলেরই। মণিময়ের কপালে ভাঁজ পড়ল। কিন্তু এরকম ডাটি বদমাইশি কে করবে? কেনই বা করবে? হয়তো কেউ দিদিকে বিপাকে ফেলে মজা দেখতে চায়। কিন্তু ব্যাপারটা খুব জটিল হয়ে গেল। উড়ো চিঠি বলে তো ফেলেও দেওয়া যাবে না, রীতিমতো একেবারে রেজিস্ট্রি করে নাম ঠিকানা সব দিয়ে। ভাষাটা লক্ষ্য করেছেন? চোস তুকিল বয়ান, মনে হয় লয়ারের সঙ্গে পরামর্শ করে লেখা। একটা কথাও মাথায় ঢুকছিল না রত্নার। চিঠির প্রতিটি শব্দ গরম শীষের মতো তার কানে ঢুকে গেছে। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু না। সে তো আমিও। মণিময় কি যেন ভাবল সামান্য, তারপর বিনীত স্বরে বলল, ম্যাডাম, যদি কিছু মনে না করেন, সত্যি কি আপনি তাপসী চক্রবর্তী নামটা কখনো শোনেননি? না। শেখর কখনো নামটা উচ্চারণ করেনি? কুসমিন কালে নয়। রত্না একটু করে সম্মিতে ফিরল, কেটে কেটে বলল, আমার স্বামীর সমস্ত অতীত ঘটনাই আমি জানি। ওরকম কেউ থাকলে সে অবশ্যই আমাকে বলতো। আমার কাছে কখনো কিছু গোপন করেনি ও। ওর স্কুল লাইফ, কলেজ জীবন, চাকরি, ভেসে ভেসে বেড়ানো, সব সব বলেছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, বটেই তো। যাকে সে ডিভোর্সই করে দিয়েছে, তার কথা শেখরদা লুকোবেই বা কেন? ব্যাপারটা বোধহয় অত সিম্পল নয়। নোটিশটা লক্ষ্য করেছেন? ডিভোর্সটা কবে হয়েছে লিখেছে। মণিময় ঘরে সবাইকে একবার দেখে নিল। 4 বছর আগে। অথচ ম্যাডামের সঙ্গে শেখরের বিয়ে হয়েছে 5 বছর। আশুতোষ ভ্যাবাচাকা খাওয়া মুখে বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমিও প্রথমে ব্যাপারটা খেয়াল করিনি। আমাদের অ্যাকাউন্টেন্ট প্রভিশন আমাকে মনে করিয়ে দিল। আমরা নেমন্তন্ন খেয়ে গেলাম। এতেই তো পুরো ব্যাপারটা পাকিয়ে যাচ্ছে। পাকানোর কি আছে? এ তো একেবারেই অসম্ভব। স্বপ্নার গলায় ঘোর অবিশ্বাস। ভাবুন, শেখরদা দিদিকে বিয়ে করলো, দিদি কিছুটি টের পেল না। সেই মহিলাও তখন নীরব রইলেন। আর যেই শেখরদা মারা গেলেন, অমনি একটি চিঠি এসে গেল। এ তো একেবারেই সাজানো জিনিস। রত্না ঝাঁঝালো গলায় বলে উঠল, আমি বুঝতে পারছি না চিঠিটাকে আদৌ পাত্তা দেওয়া হচ্ছে কেন। আমি বলছি শেখরের ওরকম পাস নেই, থাকতে পারে না। এক্ষুনি এই চিঠি কুঁচিয়ে ফেলে দেওয়া উচিত। কিন্তু তাও তো সম্ভব নয় মিসেস চক্রবর্তী। ম্যানেজমেন্ট একটু অস্বস্তিতে পড়ে গেছে। বুঝতেই তো পারছেন কখন কোন লিগাল ঝামেলা এসে যায়। মণিময় একটু থেমে বলল, তবে হ্যাঁ, জিএম এর সঙ্গে আমার কথা হয়ে থেমে গেছে। স্টেপ আমরা নিচ্ছি। কিরকম? কালই অফিস থেকে চিঠি পাঠানো হবে। ওই তাপসী চক্রবর্তীকে সশরীরে দেখা করতে হবে আমাদের সঙ্গে, উইথ ছেলে, উইথ অল রেলিভেন্ট ডকুমেন্টস। কিন্তু তাপসী চক্রবর্তী বলে তো কেউ নেই, নাম ঠিকানা সব ফলস। শেখরদাকে বেইজ্জত করা চক্রান্ত। আহা, চিঠিটা পাঠিয়ে দেখাই যাক না। যদি কেউ না আসে তাহলে তো প্রবলেম সলভড। টাইম লিমিটও আমরা বেঁধে দিচ্ছি, 1 মাস, বড় জোর 2 মাস।
মণিময় চেয়ারে আলগা ঠেসান দিল। তবে ততদিন আপনাকে একটু ধৈর্য ধরতে হবে ম্যাডাম। আপনার টাকা পয়সা সব পেন্ডিং থাকবে। তার মানে চিঠিটাকে আপনারা আমল দিচ্ছেন? ওই মিথ্যে চিঠির জন্য দিদিকে কেন সাফার করতে হবে? উপায় নেই। মণিময় হাত উল্টোল। জানি সম্ভব নয়, তবু যদি সত্যি আকাশ থেকে উড়ে এসে পড়ে, দুর্ভাগ্যক্রমেই হোক কি ঘটনাচক্রেই হোক, দেখা যায় সত্যি শেখরের একটি ছেলে আছে, তাহলে তো তার ক্লেমটা উপেক্ষা করা যাবে না, নয় কি? রত্না নির্বাক নিষ্পন্দ, গলা দিয়ে আর ক্ষীণতম শব্দটুকুও ফুটছে না। গোদের উপরে কি বিস্ফোড়া! কথা নেই, জলজান্ত মানুষটা তুম করে মরে গেল, জলে ভাসিয়ে দিয়ে গেল রত্নাকে। তাতেও কি রত্নার দুঃখের ভাড়া পূর্ণ হয়নি? এখন আবার কি নতুন আপদ? বিধাতা কি রত্নার সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছেন? আপনি কিছু ভাববেন না ম্যাডাম, মাত্র তো কয়েকটা দিন। মণিময়ের গলায় হালকা বিষাদের আভাস। আমার আরো কি খারাপ লাগছে জানেন? আপনার চাকরি নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়ে গিয়েছিল। পার্সোনাল ডিপার্টমেন্টে একটা ডিলিং অ্যাসিস্ট্যান্টের পোস্ট খালি আছে। সবই আপাতত আটকে গেল। কমলা এতক্ষণ টু শব্দটি করেননি। হঠাৎ বলে উঠলেন, আমি বুঝতে পারছি এ কাদের কাজ। তুমি কি রনু শ্বশুর বাড়ির কথা বলছো? আশুতোষ ঘুরে তাকালেন। তাছাড়া আর কে? কমলা ফেটে পড়লেন। বজ্জাত বজ্জাত, সব হাড় বজ্জাত। অমন হীরের টুকরো ভাইকে জ্বালিয়ে পুড়িয়ে দেশ ছাড়া করেও শান্তি হয়নি, এখন মরা ভাইয়ের বউয়ের পিছনে লেগেছে। মণিময় বুঝি কিছু আন্দাজ করল, ঘাড় দোলাচ্ছে। হতে পারে, হতেই পারে। জ্ঞাতি শত্রু বড় মারাত্মক জিনিস। দে ক্যান স্টেপ টু এনি লো। হয়তো ভাবছে শেখর নেই, মিসেস চক্রবর্তী এখন দেশের সম্পত্তির ভাগ চাইতে পারেন, তাই এভাবে একটা ডিসপিউট তৈরি করে ওকে আগে ভাগে কোণঠাসা করে দিতে চায়। চিঠিটা পুলিশের হাতে তুলে দেওয়া যায় না? ইনভেস্টিগেশন হোক, সুদ বেরিয়ে আসবে। হবে হবে, সব হবে। স্টিপুলেটেড টাইমটা পেরিয়ে যাক, তাপসী চক্রবর্তী হাজির না হলে তখন নয় আইনের আশ্রয় নেওয়া যাবে। মণিময় চিঠিটা তুলে নিয়ে খামে ভরল, ভারী গলায় বলল, শেখর আমার শুধু সহকর্মী ছিল না, আমরা বন্ধুও ছিলাম। ইনফ্যাক্ট মোহিনী প্রোডাক্টসে জয়েন করবার আগে থেকেই আমি ওকে চিনতাম। আমার কাছে অনেক সুখ দুঃখের গল্পও করতো শেখর। বেসিক্যালি এক্সট্রোভার্ট ছেলে, কোনো কিছু লুকিয়ে রাখা ওর স্বভাব নয়। আমারও বিশ্বাস শেখরের নামে বদনাম দিয়ে কেউ কোনো উদ্দেশ্য হাসিল করবার চেষ্টা করছে। তবে কি না। মণিময় কথা শেষ করল না, উঠে দাঁড়িয়েছে। আর একবার রত্নাকে দেখে নিয়ে বিনীতভাবে বলল, চলি ম্যাডাম, আপনাদের এভাবে সমস্যায় ফেলে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত। হোপ ফর দ্য বেস্ট। মণিময় চলে যাওয়ার পর হতবুদ্ধি হয়ে বসে আছে ঘরের সবাই। খানিকক্ষণ পর রত্না উঠে গেল ঘরে, শুয়ে পড়েছে বিছানায় মিমলির পাশে, আলো নিবিয়ে। ঝিমঝিম করছে মাথা, দু চোখে অসহ্য জ্বালা জ্বালা ভাব। চিন্তা, বোধ, চৈতন্য সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এ কেমন ধারার অপমান, এ কি অসম্মান! সে যে তার স্বামীর একমাত্র স্ত্রী ছিল, তার জন্য তাকে প্রমাণের প্রতীক্ষায় বসে থাকতে হবে। মণিময় মুখে যাই বলে যাক, নিশ্চয় তারও মনে চোরা সন্দেহ জেগেছে। তাদের স্বামী স্ত্রীর মাঝখানে আর যে একজন নারীর উদয় হয়েছে, তা নিয়ে কি শেখরের অফিসে হাসাহাসি হয়নি? অবশ্যই হয়েছে। এমন চাটনি খবর বৃথা যেতে পারে না। শেখরের মতন একজন আদ্যান্ত গৃহী মানুষের জীবনে এরকম মিশ্রী নাটক যে থাকতে পারে না, এ কথা রত্না কাকে বোঝাবে, কি করে বোঝাবে?
এসব খবর অদৃশ্য তরঙ্গে ভেসে ভেসে ছড়িয়ে যায়। এখন পাড়ায় জানাজানি হয়ে গেলে 16 কলা পূর্ণ হবে, কোথাও আর মুখ দেখানোর উপায় থাকবে না। মানুষ তো মানুষের খারাপটাই আগে বিশ্বাস করে, লোকের মন থেকে সন্দেহের কাঁটা সে উপড়বে কি করে? এ কি কুৎসিত ষড়যন্ত্রের শিকার হলো সে? শেখরের দাদাদের কাছে রত্নার তো কোনো প্রত্যাশা ছিল না, কেন তারা এমন নিষ্ঠুর খেলায় মাতল? কতক্ষণ কেটে গেছে ঠিক নেই, হঠাৎই আলোর ঝাপটায় চোখ খুলে গেল রত্নার। আশুতোষ ঘরের টিউবলাইট জ্বেলেছেন, দেখছেন মেয়েকে। চাহনিটা কেমন অস্বস্তিকর। রত্না ঘর ঘরে গলায় বলল, কি হলো? আশুতোষ দুপা এগিয়ে এলেন, নরম গলায় বললেন, অনেক রাত হলো, খাবি না? ইচ্ছে করছে না। রত্না উল্টো দিকে ফিরে শুল। তোমরা খেয়ে নাও। কেন মিছিমিছি ভাবছিস? মণিময় বাবু তো বলে গেলেন সব মিটে যাবে। রত্না সাড়া করল না। খাটের কোণে এসে বসলেন আশুতোষ, হাত রেখেছেন মেয়ের পিঠে। আয় মা, চল, শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? যা হওয়ার তো হবেই। রত্না চকিতে মুখ ঘোরালো। মানে? মানে শেখরকে সন্দেহ করো? ও মা, আমি কি তাই বললাম? আমি যদির কথা বলছিলাম। তাই বা বলবে কেন? তুমি কি এখনো বুঝছো না এটা ওদের দাদাদেরই কারসাজি? রত্না ঝট করে উঠে বসল। জানো ওর দাদারা কি স্তরের মানুষ? ওই মেজদা যে সেদিন এসেছিল, একবার চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল শেখরকে। বড়দা বড় বৌদি ওকে আগুনে পুড়িয়ে মারবার ভয় দেখিয়েছিল। ছোটদা তো আরো সাংঘাতিক, বাঁকুড়া টাউনে গুন্ডা লাগিয়েছিল শেখরকে মারবে বলে, মাত্র কটা টাকার জন্যে। বাবা, 1-8 বিঘে জমির জন্যে। রত্নার নাক টানছে। ওরা যে এখন আমার সঙ্গেও এই আচরণ করবে, তাতে আর আশ্চর্য কি বাবা? কিন্তু চিঠিটা তো অন্য ঠিকানা থেকে এলো। কিন্তু চিঠিটা অন্য ঠিকানা থেকে এলো কি করে? মারে, নাম ঠিকানা সবই তো সাজানো যায় বাবা, এবং এক্ষেত্রে আমি নিশ্চিত এটা সাজানোই। তুমি দেখো ওদের অফিসের চিঠির উত্তরে কেউ আসবে না। আশুতোষ একটুক্ষণ ঘাড় ঝুলিয়ে বসে রইলেন, তারপর বললেন, আমি কি একবার গিয়ে দেখে আসব? কোথায় যাবে? ওই নালুয়া, তাপসী, ওসব গ্রাম তুমি খুঁজে পাবে? পাওয়া কঠিন। তাহলে বরং একবার শেখরের দেশের বাড়ি থেকেই ঘুরে আসি। ওখানে গেলেই তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, ওদের মোটিভটা বুঝতেও পারবো। আমিও যাব বাবা, আমিও যাব তোমার সঙ্গে। তুই? আশুতোষ প্রায় আঁতকে উঠলেন। ওরা যদি তোকে উল্টো পাল্টা কিছু বলে দেয়, যদি বাড়িতে পেয়ে অপমান করে? আমিও ছেড়ে কথা বলবো না, আমিও ছেড়ে কথা বলবো না বাবা। রত্নার চোখ জ্বলে উঠল। ওরা শেখরকে অনেক যন্ত্রণা দিয়েছে বাবা, ওদের সঙ্গে অন্তত একবার বোঝাপড়া হওয়া দরকার। কুসুমপুর পৌঁছতে পৌঁছতেই বিকেল হয়ে গেল। ভোর ভোরই রওনা দিয়েছিল তারা মাসে ধর্মতলা থেকে। রাস্তাঘাটের দশা মোটেই ভালো নয়। হাইওয়ে দিয়ে ঢিকি ঢিকি চলে বাস। বাঁকুড়া এসে ঢুকলো প্রায় 2টোয়। আজ আর ফেরা হবে না, তাই বাস স্ট্যান্ডের কাছাকাছি মোটামুটি পরিচ্ছন্ন একটা হোটেলের ঘর ভাড়া করলেন আশুতোষ। কুসুমপুর ঘুরে এসে রাতটা সেখানেই কাটাবেন। খিদে পেট চুই চুই করছিল বাপ মেয়ের। হোটেলে হাত মুখ ধুয়ে যা হোক 4টি খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু। এদিকে লাইনে বাস কচ্ছপের গতিতে এগোয়। কোথাও থামলো তো থামলো, আর নড়তেই চায় না। গেদে গেদে মানুষ তোলে সর্বাঙ্গে। বাঁকুড়া টাউন থেকে কুসুমপুর মাত্র 12 কিলোমিটার পথ।
তাতেই লেগে গেল প্রায় 1.25 ঘন্টা। খাঁখা এক পরতলায় নামলো বাপ মেয়ে। পিচ রাস্তার দুধারে গুটি কয়েক মাত্র দোকান। একটা সাইকেল মেরামতির দোকান ছাড়া সবগুলোর ঝাঁপি বন্ধ। বটতলার গা ঘেঁষে নেমে গেছে লালমাটির রাস্তা। খানিকটা দূরে গ্রামের আভাস। মাসে আসবার সময় একজন হাঁটুরের মতন লোকের সঙ্গে আলাপ হয়েছিল আশুতোষের। তার কথা যদি ঠিক হয় তবে ওইটাই কুসুমপুর গ্রাম। সাইকেলের দোকানে একজন কিশোর টিউব সারাচ্ছে এক মনে। হাট্টা কাটা মাঝবয়সী এক লোক, সম্ভবত মালিক, জিজ্ঞাসু চোখে আশুতোষ ও রত্নার দিকে তাকিয়ে। এমন প্রত্যন্ত অঞ্চলে সচরাচর অচেনা লোক দেখা যায় না। কি মনে করে আশুতোষ দোকানের সামনে গেলেন। আচ্ছা ভাই, কুসুমপুর এখান থেকে কতদূর? দোকানের ভিতরে রেডিও চলছিল, উচ্চ নাদে, FM চ্যানেল। গানের আওয়াজ কমালো লোকটা। কিছু বলছেন আজ্ঞা? বলছি, কুসুমপুর কিভাবে যাব? লোকটা সরাসরি উত্তর দিল না। ওপারে দাঁড়ানো রত্নাকে আর এক ঝলক দেখে নিয়ে পাল্টা প্রশ্ন করল। কুসুমপুরে কাদের বাড়ি যাবেন? চক্রবর্তী বাড়ি, মানে দিলীপ চক্রবর্তী। মাস্টার মশাইয়ের বাড়ি? ও তো সামনেই বটে। ওই রাস্তা ধরে সিধা চলে যান, বাঁ একটা বড় পুকুর, তারপরে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারা কোত্থেকে আসছেন বটে? সরল গ্রাম্য কৌতূহল আশুতোষের পছন্দ হলো না। মাছের হাঁটুরে লোকটার কথা শুনে তার মনে হয়েছিল এর তল্লাটে দিলীপ চক্রবর্তী মানুষটার যথেষ্ট প্রতিপত্তি আছে। হয়তো স্কুল মাস্টার হওয়ার সুবাদেই কলকাতা থেকে সেই দিলীপ চক্রবর্তীর মৃত ভাইয়ের বউ আর শ্বশুর হাজির হয়েছেন কুসুমপুরে, যাদের কিনা এখানে কেউ চেনে না। আদৌ অস্তিত্ব আছে কিনা তাই হয়তো জানে না। এমন একটা ক্ষেত্রে বোধহয় কথা বাড়ানো সঙ্গত নয়। এড়ানোর ভঙ্গিতে আশুতোষ বললেন, এই একটা কাজে, মাকুড়া থেকে। মাস্টারমশাই বোধহয় বাড়ি আছেন, চলে যান, পেয়ে যাবেন। রত্না স্থির দাঁড়িয়েছিল, শুকনো মুখে, উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালচে ছোপ। এ ধরনের ঝটিকা সফরে সে আদৌ অভ্যস্ত নয়। তার উপর গত 1 মাসের মানসিক অবসাদ তার শক্তিও অনেকখানি নিংড়ে নিয়েছে। এই মুহূর্তে সে রীতিমতো ক্লান্ত। তবে তার অন্তরের চাপা আগুন এখনো তাকে খাড়া করে রেখেছে। আশুতোষ এপারে এসে মেয়েকে চোখের ইশারায় বললেন, চল, কাছেই। কোনো প্রশ্ন করল না রত্না, হাঁটছে নীরবে, শ্রান্ত পায়ে, বাবার পাশে পাশে। দুধারে বন্ধা জমি, জায়গাটা বেশ ন্যাড়া ন্যাড়া, মাঝখান দিয়ে অসমতল পথ। একবার বুঝি হোঁচট খেল রত্না, সামলেও নিল। সূর্যদেব পাটে বসেছেন, চরাচরে নিস্তেজ আলো। রত্নার মুখেও হালকা মলিন আভা। বাতাসে অল্প ঠান্ডা ঠান্ডা ভাব, থেকে থেকে ঘূর্ণি উঠছে। রত্নার চোখে মুখে বিঁধে যাচ্ছিল রক্তবর্ণ ধূলিকণা। আশুতোষ ডাকলেন, রুনু। রত্না মৃদু সাড়া করল। কি বলবি ভেবেছিস? রত্না উত্তর দিল না। আশুতোষ আবার বললেন, ওরা যদি সব অস্বীকার করে, যদি বলে ওরা কিছু জানে না? রত্নার নিষ্প্রভ চোখ জ্বলে উঠল পলকের জন্য। এমন একটা নিষ্ঠুর ঠাট্টা ওরা অস্বীকার করবে? রত্নারা যে এতটা উজিয়ে ছুটে এলো, এতেই হয়তো তাদের বিকৃত আনন্দ চরিতার্থ হয়েছে। সামনাসামনি কতদূর অভিনয় করতে পারবে ওরা? রত্নার চোয়াল শক্ত হলো। দেখা যাক কি হয়। আমি বলি কি, তুই একটু চুপচাপই থাকিস। মানে বেশি মেজাজ দেখাস না। কেন? শোভা পায় না। যেমনই হোক, তো শ্বশুর বাড়ি তো। কথাটা বলে মেয়ের মুখখানা একবার দেখে নিলেন আশুতোষ। গলা আরো নরম করে বললেন, তাছাড়া তোর বেশি কথা বলবার দরকার কি?
আমি তো আছি। মনে রাখিস মা, মানুষকে বুঝতে গেলে নিজের মাথা ঠান্ডা রাখতে হয়। রত্না নিঃশব্দে পা ফেলছে লাল মাটির রাস্তায়। পাশ দিয়ে একটা সাইকেল চলে গেল। চালকের পিছনে এক মহিলা, সম্ভবত বউ। বউটা ঘুরে ঘুরে দেখছে রত্নাকে। সামান্য কোঁকড়ে গেল রত্না। সাদা খুলে তাঁতের শাড়ি পরেছে সে আজ। অজান্তে আঁচলটা ভালো করে জড়িয়ে নিল গায়ে। গ্রাম যত এগিয়ে আসছে উত্তেজনাও বাড়ছে ক্রমশ। বিয়ের পর শেখরকে অনেকবার দেশের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছে। যতই মন্দ হোক শেখরের দাদারা, তবু একবার তারা রত্নাকে দেখবে না? বিয়ে থা করে ভাই কলকাতায় পাকাপাকি থিতু হয়েছে। দাদারা হয়তো আর খারাপ আচরণ নাও করতে পারে, কিন্তু শেখর রাজি হয়নি। শেখর বিনাই আজ সে কুসুমপুরের বাড়িতে পা রাখতে যাচ্ছে। কিন্তু এ কেমন ধারার আশা? হৃদয়ে যে এখন ক্রোধ ছাড়া আর অন্য কোন রকম রোমাঞ্চকর অনুভূতি নেই। জনপদ শুরু হলো। কুসুমপুর তেমন বর্ধিষ্ণু গ্রাম নয়, খড়ের চালই বেশি। টিন টালির ছাউনিও আছে কিছু কিছু, পাকা বাড়ি খুবই কম। চক্রবর্তীদের বাড়ি খুঁজে পেতে বিশেষ অসুবিধে হলো না। টলটলে পুকুর পেরিয়ে এক ঝাঁকড়া তেঁতুল গাছ, তার আড়ালেই বেশ বড়সড় পাকা বাড়ি। একতলা, তবে অনেকটা লম্বা, পুলিশ ব্যারাকের মতো। প্রকাণ্ড উঠোন, একধারে গোয়াল, ধানের মড়াই, কুয়ো, টিউবওয়েল। উঠোনে দুই কিশোরী একা দোকা খেলছিল। আশুতোষ রত্নাকে দেখে থমকে গেছে। আশুতোষ গলা ঝাড়লেন। দিলীপ চক্রবর্তী কি আছেন? রোগা লম্বা কিশোরীটি ঘাড় হেলালো। রত্নাকে দেখতে দেখতে ডাকল, জেঠিমা, জেঠুকে কারা যেন খুঁজছেন। কোণের ঘর থেকে একজন মধ্যবয়সী মহিলা বেরিয়ে এলেন বারান্দায়। গোলগাল ফর্সা ফর্সা চেহারা, কপালে সিঁদুরের চাকা টিপ। স্বাভাবিক স্বরে বললেন, উনি তো স্কুল থেকে ফিরে একটু শুয়েছেন। আপনারা কোত্থেকে আসছেন? কলকাতা থেকে। মহিলার চোখে বিস্ময়। কলকাতা? হ্যাঁ, মানে শেখর চক্রবর্তী আমার জামাই। ভীষণ চমকে রত্নার দিকে তাকালেন মহিলা। ভারী তীব্র দৃষ্টি। রত্না সরাসরি মহিলার চোখে চোখ রাখল। এই তাহলে সেই বড় বৌদি যে শেখরকে খেতে দিত না, পুড়িয়ে মারতে চেয়েছিল। চোখ সরিয়ে নিয়ে দ্রুত ঘরে ঢুকে গেছেন মহিলা। মিনিট খানেকের মধ্যেই এক দীর্ঘদেহী পুরুষ বেরিয়ে এলেন। বছর 57-58 বয়স, মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা, পরনে লুঙ্গি পাঞ্জাবি। মুখে শেখরের আদল স্পষ্ট। আশুতোষ দুপা এগোলেন। আমার নাম আশুতোষ আচার্য, এ আমার মেয়ে রত্না। বলে একটু থেমে রইলেন আশুতোষ। আবার বললেন, আপনার ছোট ভাই শেখরের স্ত্রী। দিলীপের কপালে ভাঁজ পড়েই মিলিয়ে গেল। শীতল স্বরে বললেন, আসুন, ভিতরে আসুন। বারান্দার লাগোয়া ছোট একখানা ঘরে বাড়ির বৈঠকখানা। পরিষ্কার চাদরে ঢাকা চৌকি পাতা আছে সেখানে, আর গোটা 4-5 চেয়ার। দেওয়াল জুড়ে অসংখ্য ছবির মিছিল। সবই পূর্বপুরুষদের ফটো, বিবর্ণ হলদেটে। কোণে একখানা পুরনো আমলের কাচের আলমারি, প্রচুর বই সাজানো আছে তাতে। আশুতোষের পাশের চেয়ারে বসল রত্না। মুখ তার পাথরের মতোই কঠিন। দুই কিশোরী উঁকি ঝুঁকি দিচ্ছে দরজায়। জানালায় পলকের জন্য আর এক মহিলার মুখ দেখা গেল। রত্নার সঙ্গে চোখাচোখি হতেই সরে গেছে মুখখানা। দিলীপ চৌকিতে এসে বসলেন। রত্নাতে নয়, তার দৃষ্টি আশুতোষেই। খানিকটা যেন জরিপ করবার ভঙ্গি। চৌকাঠের ওপারে দুই কিশোরীর দিকে কড়া চোখে তাকালেন একবার। সঙ্গে সঙ্গে দুজনেই উধাও। আশুতোষ বেশ আড়ষ্ট হয়ে পড়েছেন। বুঝি সহজ হবার জন্যেই বললেন, দুটি বুঝি
আপনার ভাইয়ের মেয়ে? একটি আমার। দিলীপের স্বর নিষ্প্রিয়। অন্যজন আমার পরের ভাইয়ের। ও, যিনি কলকাতায় গেছিলেন, মানে শেখরের কাজের দিন? হ্যাঁ। তিনি বুঝি এখন বাড়ি নেই? না, এখনো অফিস থেকে ফেরেনি। উনি যেন কোথায় চাকরি করেন? লক অফিসে। ও। আশুতোষ আরো একটু আলাপ জমাতে চাইলেন। আপনার বুঝি ওই একটি মেয়ে? না, ছেলেও আছে, এমএ পড়ছে মেদিনীপুরে। এখান থেকে মেদিনীপুর যাতায়াত করে? না, বিদ্যাসাগর ইউনিভার্সিটির হোস্টেলে থাকে। দিলীপের স্বর গম্ভীর সহসা। আপনাদের আগমনের হেতুটা জানতে পারি? আশুতোষ নড়ে বসলেন। গলা যথাসম্ভব মোলায়েম রেখে বললেন, একটা বিশেষ দরকারে। সে তো বুঝতেই পারছি, বিনা প্রয়োজনে আপনারা এতটা আসবেনই বা কেন? গলার আওয়াজ যেন একটু রুক্ষ হয়েছিল দিলীপের। পরক্ষণেই বুঝি ভদ্রতাবোধ ফিরে এসেছে। ঈষৎ বিনীত স্বরে বললেন, আপনারা তো অনেক দূর থেকে আসছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে। এত সব বেতাল বেতাল কথাবার্তা ভালো লাগছিল না রত্নার। বাবার মধ্যে যেন বড্ড বেশি হাত কচলানো ভাব। কেন রে বাবা, সে কি এ বাড়িতে আশ্রয় ভিক্ষে করতে এসেছে? শেখরের এই বড় দাদাটির আপ্যায়নের ভঙ্গিতে এতটুকু আন্তরিকতা নেই। বাবা কি বুঝছে সে কথা? আশুতোষ কোনো উত্তর দেওয়ার আগেই রত্না ফস করে বলে ফেলল, আমরা কিছু খাবো না। দিলীপ ট্যারচা চোখে রত্নার দিকে তাকালেন। আশুতোষ সঙ্গে সঙ্গে বলে উঠেছেন, না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমরা বাঁকুড়ায় খেয়ে এসেছি। চা চলবে তো? আচ্ছা, শুধু চা। দিলীপ গলা ওঠালেন, এই বাবলি, তোর মাকে 3 কাপ চা পাঠিয়ে দিতে বল। বলেই টান টান হয়েছেন। হ্যাঁ, বলুন এবার। নিজেকে গুছিয়ে নিতে কয়েক সেকেন্ড সময় নিল আশুতোষ। তারপর থেমে থেমে বললেন, দেখুন, মানে যদিও আপনারা আমার সম্পর্কে কুটুম হন, আপনাদের সঙ্গে আগে পরিচয় হওয়ার কোনো সুযোগ তো হয়নি। যে কোনো কারণেই হোক শেখরের সঙ্গে আপনাদের যোগাযোগ ছিল না। আপনারাও যেতেন না, সেও আসতো না। রত্না পুট করে বলে উঠল, অনেক দুঃখে আসছো না বাবা। আহ, তুই থাম, আমায় বলতে দে। আশুতোষ আরো সপ্রতিভ হলেন। দিলীপের দিকে ফিরে বললেন, আমি অবশ্য ওদের বিয়ের আগে আপনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম, পাকে চক্রে হয়ে ওঠেনি। তারপর যাই হোক, ওরা তো বেশ ভালোই ছিল। মেয়ে হলো, বাড়ি করলো, তারপর হঠাৎ এই দুর্ঘটনা। ঈশ্বর আমার মেয়েকে নিঃস্ব করে দিলেন। আমার কিন্তু এখন মনে হয়েছিল আপনারা আমার মেয়ের পাশে এসে দাঁড়াবেন। শেখরের কাজের দিন আপনার ভাইকে আমি বলেও ছিলাম, তারপরেও আপনারা। সে যাকে, ভাইও আপনাদের, ভাতৃবধূ ভাইজিও আপনাদের। আপনারা যা ভালো বুঝেছেন করেছেন। একটানে বলে ফেলে অল্প অল্প হাঁপাচ্ছিলেন আশুতোষ। দিলীপ ভুরুকুঁচকে শুনে যাচ্ছিলেন তার কথা। অবকাশ পাওয়া মাত্রই বলে উঠলেন, ওসব কথা বলে কি আর কোনো লাভ আছে? আপনারও নিশ্চয়ই বলতে ভালো লাগছে না, আমারও শুনতে ভালো লাগছে না। আপনারা তো আমাদের মত নিয়ে আমার ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দেননি। ও, মত না নিলে বুঝি আর কোনো দায়িত্ব থাকে না? মত দূরে থাক, সামান্য একটা চিঠি দেওয়ার সৌজন্য দেখানোর প্রয়োজনও বোধ করেননি আপনারা। আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি দিলীপ বাবু, মনে দুঃখ ছিল, তাই কয়েকটা কথা উগড়ে ফেললাম। আশুতোষ বড় করে শ্বাস নিলেন। আমরা এসেছিলাম অন্য একটা কাজে, মানে সম্প্রতি শেখরের অফিস থেকে একটা চিঠি গেছে। কথাটা শেষ করা গেল না। এবারে দিলীপের স্ত্রী ঢুকেছেন চা নিয়ে, সঙ্গে প্লেটে করে বানানো মিষ্টি। কোণে একটা টুল রাখা ছিল,
টেনে এনে তার উপর নামালেন কাপ প্লেট। অন্ধরে আলো কমে এসেছে, সুইচ টিপে বাল্ব জ্বালিয়ে দিলেন। ভোল্টেজের অবস্থা বেশ খারাপ, মিটমিট করছে হলুদ আলো। সেদিক পানে ঝলক তাকিয়ে নিয়ে মহিলা স্বামীর পাশে বসলেন। দিলীপ চায়ের কাপ এগিয়ে দিলেন আশুতোষকে। ভাবলেশীন মুখে বললেন, চিঠির কথা কি যেন বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, একটা অদ্ভুত চিঠি। কে এক তাপসী চক্রবর্তী সে দাবি করেছে তার সঙ্গে নাকি শেখরের আগে বিয়ে হয়েছিল, তার নাকি একটি ছেলেও আছে। চকিতে স্ত্রীর দিকে তাকিয়েছেন দিলীপ, মুখ চাওয়াচাই করছেন স্বামী স্ত্রী। আশুতোষ খানিকটা আত্মগতভাবে বললেন, জানি ব্যাপারটা মিথ্যে, তবু আমরা খুবই মর্মাহত হয়েছি। ভেবেই পাচ্ছি না কে বা কারা আমার মেয়ের সঙ্গে এই শত্রুতাটা করল। হঠাৎ দিলীপের স্ত্রী বলে ফেললেন, মিথ্যে হবে কেন? তাপসী তো সত্যি শেখরের বউ। কথাটা তুমি ঠিক বললে না মাধবী, ওদের কিন্তু ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। সে তো এই সেদিন, 2-2.5 বছর হবে কিনা সন্দেহ। তার চেয়ে বেশি। সে বছর বাবলু পার্ট 1 পরীক্ষা দিয়েছিল, তা প্রায় বছর 3.5-4 হবেই। বাহ বাহ, কি নিখুঁত অভিনয়ে কথা সাজিয়ে চলেছেন স্বামী স্ত্রী। রত্না ফুঁসে উঠল, বাজে কথা, মিথ্যে কথা। আপনারা প্ল্যান করে শেখরের নামে বদনাম দিচ্ছেন। এই মেয়ে, কে মিথ্যে কথা বলছে? তাপসী ছোট ঠাকুরপোর বউ ছিল না, বললে ধর্ম মিথ্যে হবে। জানালার ওপার থেকে মামা কণ্ঠ ঝামড়ে এলো, যাও না, 5 ঘর ঘুরে দেখে এসো গে, কে তা সুনাম করে। পলকের জন্য থমকে গিয়েছিল রত্না, পরক্ষণেই চেঁচিয়ে উঠল, ও তাহলে বাড়ি শুদ্ধ সকলে মিলেই ষড়যন্ত্রটা করেছেন। দিলীপের মুখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। আশ্চর্য, আমরা মিথ্যে বলতে যাব কেন? জানেন না কেন? ভাইয়ের সর্বস্ব গ্রাস করেছেন, এখন ভাইয়ের বউকে। দাঁড়াও দাঁড়াও, আমরা শেখরের সর্বস্ব কেড়ে নিয়েছি? নেননি, শেখর আমাকে সব বলেছে, সব সব। ঝড়ের গতিতে একটানা অভিযোগ এনে চলেছে রত্না, উজাড় করে দিল হৃদয়ের হলাহল। শেখরের কাছে যা যা শুনেছিল অনুপুঙ্খ মনে আছে তার। তীব্র উত্তেজনার মুহূর্তেও একটি ঘটনাও বাদ পড়ল না। আশুতোষ প্রাণপণে নিবৃত্ত করতে চাইলেন মেয়েকে, পারলেন না। হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন। বসে আছেন স্থাণুবৎ। মেয়ের এই রণরঙ্গিনী রূপ তিনি কখনো দেখেননি। একসময় রত্না থামল। গোটা ঘর অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। দিলীপের মাথা ঝুঁকে আছে, তার স্ত্রী চিত্রার্পিত। শেখরের মেজ বৌদিও এখন জানালার আড়ালে নেই, দরজায় এসে দাঁড়িয়েছে। বিস্ফারিত চোখে দেখছে রত্নাকে। চৌকাঠের ওপারে 2 কিশোরীও হতচকিত। বেশ খানিকক্ষণ পর দিলীপ মাথা তুললেন। তার মুখ মেঘলা হয়ে গেছে। মলিন মুখে ফুটে উঠেছে এক বিচিত্র হাসি, বিষণ্ণতা মাখা। লম্বা একটা শ্বাস ফেলে বললেন, তুমি এতক্ষণ আমাদের নামে অনেক কথা বলে গেলে, এবার আমি কিছু বলি? শেখর তোমাকে যা বলেছে তাই কি ধ্রুব সত্য? কখনো তার কথা যাচাই করে দেখেছ? দিলীপের চোখ এবার আশুতোষকে বিদ্ধ করল। আপনার মেয়ে তো শুনেছি যথেষ্ট শিক্ষিত। আপনি বলুন, একতরফা শুনে কোনো ধারণা করে নেওয়া যেতে পারে কি? লেখাপড়া জানা মেয়ে শোভা পায়? আপনি কি বলতে চান শেখর আপনাদের নামে সব বানিয়ে বানিয়ে বলেছে? দিলীপ সরাসরি উত্তর দিলেন না। আবার একটা শ্বাস ফেলে বললেন, শেখর সম্পর্কে আমরা যা বলবো আপনারা শুনবেন? সহ্য করতে পারবেন তো? সে ছিল আমার সবচেয়ে ছোট ভাই, তাকে আমরা কেউ কম ভালোবাসতাম না।
তা বলে তার মিথ্যে গুণগান করতে পারবো না। সে যে অন্যায়টা করেছে তা ক্ষমা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চেনা মুখ অচেনা মুখের 3য় পর্ব। এখনো কি সত্য জানতে বাকি আছে রত্নার? কি হতে চলেছে শেষ পর্যন্ত তা জানতে শুনতে হবে উপন্যাসটির 4র্থ অর্থাৎ অন্তিম পর্ব। অপেক্ষায় থাকুন শুনতে চেনা মুখ অচেনা মুখ। যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা নতুন শ্রোতা বন্ধু আসছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পাঠ করছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন আমার কবিতা পাঠ চ্যানেলে।